কি শিখাইছে আপনাকে? আমাকে যিনি অটো চালক ছিলেন, যে অটোটা ভাড়া করা হয়েছিল শুটিং এর পারপাসে, উনি আমাকে শিখিয়েছে। এমন হয় না অটো নিয়ে পড়ে গেছেন বা উল্টে গেছেন? সবই কি বলতো, আফা বা ডাইনে, আফা বায়ে আপা এখানে ব্রেক করবেন, এখানে আস্তে ব্রেক করবেন, এখানে জোরে টান দেন, সমস্যা নাই। এবারে র্যাপিড ফায়ার। মোবাইল টিপতে টিপতে কখনো মুখের উপর পড়ে গেছে? হ্যাঁ, বহুবার। তখন কি ব্যথা পাইছেন? নাকটা ফুলে যায়? নাকে, হ্যাঁ, কারণ আমার নাক এমনিতে লম্বা। সো কোন পেশার মানুষকে বিয়ে করবেন আপনি? আমি আসলে একটা পরিপূর্ণ মানুষকে বিয়ে করবো, সে যে পেশাতেই থাকুক। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি ইঞ্জিনিয়ার পেশা থেকে পাইছেন প্রেমের প্রস্তাব? হ্যাঁ হ্যাঁ, সব। বাংলাদেশের টেসলা কি আপনি জানেন? না। অটো রিকশা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা নাকি আপনি চালাইতে পারেন, আমি শুনছি। হ্যাঁ, সেটা আমি চালাইতে পারি। অটো রিকশা চালানো শুরু করলেন কেন? অভিনয়ের তাগিদেই। রিসেন্টলি আসলে তুহিন হোসেনের ডিরেকশনে বিথি পরিবহন যে কাজটার কথা তুমি বললে, সেখানে আমার চরিত্রটা ছিল যে আমি অটো চালাই। আচ্ছা। তো ওইটার জন্য যখন তুহিন ভাই আমাকে স্ক্রিপ্টটা দিলেন, তো আমি ভেবেছিলাম যে এখানে অনেক কাটছাট করা হবে, অনেক টেকনিক্যালি শর্টস নেওয়া হবে, আমাকে আসলে অটো চালাতে হবে না। এবং তুহিন ভাই মোটামুটি আমাকে ওভাবেই বুঝ দিতে সক্ষম হয়েছেন যে তোমাকে অটো চালাতে হবে না, কারণ আমরা শুটিংটা করেছিলাম মানিকগঞ্জে। সো ওই রাস্তাগুলোর সাথে আমি ফ্যামিলিয়ার না আসলে, যেহেতু রাস্তাগুলো আমি চিনি না, এবং আমি জীবনে সাইকেল বলো, বাইক বলো, গাড়ি বলো, কিছুই চালাইনি। তো আমার জন্য ব্যাপারটা একটু রিস্কি ছিল। কি শিখাইছে আপনাকে? আমাকে যিনি অটো চালক ছিলেন, যে অটোটা ভাড়া করা হয়েছিল শুটিং এর পারপাসে, উনি আমাকে শিখিয়েছে। এমন হয় না অটো নিয়ে পড়ে গেছেন বা উল্টে গেছেন? এইটা সামহাও এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমি যখন স্টেটে গেলাম, তখন যাওয়ার পর তুহিন ভাই আমাকে বলছে, বলো অটো কিন্তু চালাতে হবে। অটো চালাতে হবে এ কথা কিন্তু ছিল না তুহিন ভাই, আমাদের কথা ছিল যে শর্টস গুলো এমন ভাবে ধরা হবে যে আমি হয়তো জাস্ট ব্রেক করছি বা থামছি, চালানোর বা রানিং এ ধরনের কোনো কিছু তুমি আমাকে বলো নাই। কিন্তু তুমি বলো না, দেখো না হলে ব্যাপারটা আসলে বাস্তবসম্মত মনে হয় না, ভালো লাগবে না। বলেছে আচ্ছা ঠিক আছে, আমি চালাবো, কিন্তু অ্যাটলিস্ট আমাকে তো একটু সময় দিতে হবে, আমার শেখার সময়টা তো দিতে হবে। এবং আমরা 3 দিন শুটিং করেছি, আমি 3 দিন অটো চালিয়েছি, আমি সারাদিন শুটিং অটো চালিয়েছি। এবং প্রত্যেকদিন শুটিং শেষ হওয়ার পরে আমি হচ্ছে গিয়ে যাতে হাতটা আমার অনেক বেশি পাকাপোক্ত হয়, এই কারণে শুটিং শেষ হয়ে আমার যখন মেকআপ টেকআপ রিমুভ করে সবাই ঘুমাতে যাচ্ছে, তখন আমি অটো চালক যিনি থাকতেন আমাদের সাথে, তাকে বলতাম যে ভাই চলেন একটু চালাই আসি। এবং তিনি পিছনে বসতো, তিনি আমাকে ডিরেকশন দিত। এবং সবই কি বলতো, আফা বা ডাইনে, আফা বায়ে আপা এখানে ব্রেক করবেন, এখানে আস্তে ব্রেক করবেন, এখানে জোরে টান দেন, সমস্যা নাই, এগুলোই বলতো। মোটামুটি আসলে প্রথম বেলার শুটিং এর মাঝখানেই আমি শিখে গিয়েছিলাম। তো খুব একটা যে আমার স্ট্রাগল করতে হয়েছে ব্যাপারটা এমনটাও না। শুটিং এর কাউকে উঠিয়েছিলেন আপনারা? হ্যাঁ, পাভেল আমার কোয়ার্টিস যে সে ছিল, এরকম শিবলু ভাই ছিল, এরকম অনেক আর্টিস্ট যারা ছিলেন নাটকে, সবাই আমার অটোতে উঠেছে। মানে এটা কিন্তু ভালো হয়েছে, বলেন যে অভিনয় যদি খুব ভালো ক্যারিয়ার না করতে পারেন, তাহলে কিন্তু অটো চালিয়েও কিন্তু সংসার চালাতে পারবেন। তুমি কি আমাকে এটা বলতে চাচ্ছ যে আমার অভিনয়ের ক্যারিয়ারটা খুব খারাপ? সো আমি আমার ডাইভার্ট করতে হবে কোনো একদিকে? অভিনয়ের ক্যারিয়ার খুবই উজ্জ্বল, কিন্তু অটো রিকশা চালককেও তো আসলে ছোট করে দেখলে হবে না। ওরা তো একদমই না, কারণ এবং আমি তখন ডেডিকেশন, মানে একদম আমার এত ডেডিকেশন ছিল বিথি পরিবহন করার সময়। আই রিমেম্বার যে 3 নম্বর দিন যখন প্যাক আপ বলা হয়েছে, দ্যাট মোমেন্ট আই রিয়েলাইজ যে আমার ডান হাত এবং আমার ডান পা কাজ করছে না। 3 দিন পর গিয়ে আমি এটা রিয়েলাইজ করেছি, পানি টানি চলে আসছে পায়ে, কারণ এটা আসলেই অনেক টাফ জব, কারণ কন্টিনিউয়াসলি ব্রেকের উপর তোমার পা দিয়ে রাখতে হচ্ছে। তারপর হচ্ছে ধরো আপস অ্যান্ড ডাউনস আছে রাস্তার মধ্যে, আমাদের দেশের রাস্তাটা এত স্মুথ না যে তুমি চালিয়ে নিয়ে যাবে আর চলে যাবে তোমার গাড়ি, ব্যাপারটাও তো এরকম না। মাঝখান দিক দিয়ে একজন মানুষ চলে আসলো, তাকে দেখে ব্রেক করা, মানে ওই জিনিসগুলো শুটিং এর সময় সামহাও আই ম্যানেজড, আমি করে ফেলেছি। কিন্তু যখন আমার মনে আছে আমাদের রাত 1টায় প্যাক আপ হয়েছিল থার্ড ডেতে, যখন তুহিন ভাই জাস্ট বললেন যে প্যাক আপ, ওই মোমেন্টে আমি খালি রিয়েলাইজ করলাম যে আমার ডান পাশটা মনে হচ্ছে আমি ফিল করতে পারছি না, মানে পুরো জমে গেছে। এই 3 দিনের
প্রেসারে আসলে। আপনার সম্পর্কে আরো গোপন তথ্য আমি জানি, সেটা আচ্ছা। হচ্ছে আপনি পায়রার চিঠি নামে একটা সিনেমা করতে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, প্রায় হ্যাঁ। 17 দিন না গোসল করেছিলেন। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যে মাথায়ও নাকি শ্যাম্পু করেননি, মুখেও নাকি সাবান ব্যবহার করেননি, শুধু পানি দিয়ে মুখটা ধুয়েছেন। সো মানে নিজের কাছে নিজে অকওয়ার্ড লাগেনি, গন্ধ আসেনি গায়ে থেকে? আমার কাছে প্রথম 4 দিন ধরো যখন আমি গেলাম, যাওয়ার পরে শুরুতে আসলে এটা নিয়ে ডিরেক্টর আমাকে কিছু বলেননি যে এই ধরনের উনি একটা ট্যান ফেস চান, এমনিতেও তো আমি একটু ট্যান ফেস। সো পায়রার চিঠিতে যখন উনি আমাকে বললেন যে উনি মেকআপ চান না, এবং এটা তো আসলে একদমই বায়োপিক বলা যায় হিসাবে, যদি আমি ভুল না করি টার্মে। তো সেই ক্ষেত্রে আমি যখন যার ক্যারেক্টার করছি তাকে যখন সামনাসামনি দেখলাম, দেখার পর আমি ভাইয়াকে ডেকে বললাম যে ভাইয়া আমরা একটা সিন একটু মেকআপ ছাড়া করি। আমি ডিরেক্টর এবং ডিওপি যিনি ছিলেন, আমরা তিনজনই মনে করলাম যে একটা সিন আমরা একটু দেখি যে মেকআপ ছাড়া করলে আসলে কেমন দেখায়, একটা ট্রায়াল ব্যাপার। সো একটা সিন করার পরে ডিরেক্টর সূর্যদেব এসে বললেন যে মামা আমার মনে হয় যে আমরা এই ফর্মেটে আসলে যেতে পারি, একদম মেকআপ ছাড়া। এই প্রিপারেশনটা আসলে আমাদের ছিল না, একদম মেকআপ ছাড়া আমরা একটু যাই। তো থাকে না যে একটা সুযোগ পেয়ে গেছে, এখন তো কোনো মেকআপের কিছু নেই, ওকে ফাইন। সো যেহেতু মেকআপ করছে, আচ্ছা ঠিক আছে, সূর্যদা এসে বললো মামা আরেকটু যদি আপনার স্কিনটাকে আমরা ট্যান করতে পারি, আর আমার চুল অনেক সিল্কি। সো ওই জায়গা থেকে আসলে ফিলটা মনে হচ্ছে আসছে না, একটা কাজ করেন আপনি গোসল করা বন্ধ করে দেন। আমি প্রথম দিন শুনে যে ভাইয়া মানে, অ্যান্ড আমরা যখন শুটিং করছিলাম তখন আমাদের শুটিং হচ্ছিল আর হাওয়া সিনেমার শুটিং হচ্ছিল। সো ধরো গায়ের কাপড় গায়েই ভিজছে, ঝুম বৃষ্টি, তখন 9 নম্বর 10 নম্বর বিপদ সংকেত চলছে পায়রা বন্দরে, এর মাঝখানে আমরা ট্রলারে শুটিং করছি, গায়ের কাপড় গায়েই ভিজছে, সেটা গায়েই শুকাচ্ছে, সেটা পরের দিন আমরা ওইভাবেই পড়তে হচ্ছে, এবং তুমি কোনো গোসল করতে পারছো না, শাওয়ার নেওয়ার কোনো অপশন নেই, চুল হতে পারছো না। আমার প্রথম 4-5 দিন ধরো মনে হয়েছে পারফিউম বা বডি স্প্রে যেটাই বলি না কেন গিলে খেয়ে ফেলি, প্রথম 4-5 দিনের এক্সপিরিয়েন্স। পঞ্চম দিন থেকে আমার মনে হয়েছে যে আসলে কিছু করার নেই। আপনি কত কিছু স্যাক্রিফাইস করেছেন শুধুমাত্র চরিত্রের জন্য, বা চমৎকার। অভিনয় শিল্পীদের এটাই মনে হয় স্যাক্রিফাইস। আপনাকে কি কোনো ভক্ত এমন কিছু বলেছে, বা আপনার আশেপাশে কেউ এমন কিছু বলেছে যে আপনাকে দেখতে হালকা একটু কলকাতা অ্যাকসেন্ট আসে, বা দেখতে একটু কলকাতাদের মেয়েদের মতো লাগে? অ্যাকসেন্টের ব্যাপারে যেটা তুমি বললে সেটা হচ্ছে অ্যাকসেন্ট না, এটা আমি সবসময় সব জায়গায় শুনেছি যে আমি সবসময় শুদ্ধ বাংলাটা ব্যবহার করার কারণে সবাই এটাকে একটু গুলিয়ে ফেলেন যে বা কলকাতার অ্যাকসেন্টের সাথে, যে কারণ আমি সবসময় শুদ্ধ বাংলায় কথা বলি। আমি কখনোই মানে আমার কাজের নাটকের বাইরে আমি খুব একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলে অভ্যস্ত না। তো ভাষার কথা আলাদা। আর চেহারার দিক থেকে বলতে গেলে এটা কাছের মানুষ না, পরিচালক থেকে শুরু করে ক্যামেরায় যারা থাকেন, কোয়ার্টিস্ট থেকে শুরু করে সবার কাছ থেকে এটা আমার শোনা শেষ আসলে, যে আমার চেহারায় কলকাতার একটা ভাইব আছে, আমার শাড়ি পরার প্যাটার্নে বা ধরো আমার সাজগোজের প্যাটার্নে, যখন আমি ব্যক্তি মম হয়ে থাকি সেই প্যাটার্নে কলকাতার একটা ভাইব নাকি তারা পারে। আমি জানি না কেন। তামিল নায়িকা বা ইন্ডিয়ান নায়িকা বা বাংলাদেশের কোনো নায়িকার সাথে মিল পেয়েছে কেউ? এটা এক একজনের সাথে মিল পায়। কি বলেছে, কি শুনেছেন আপনি? আমি অনেকের সাথে মিল পাওয়া শুনেছি, যেমন কলকাতায় পাওলি দামের সাথে নাকি আমার চেহারা পুরোই মিলে যায়, এটা মানে অনেক শুনেছি আমি। সালমা হায়েকের সাথে আমার চেহারা অনেক মিলে, এটা আমি অনেক শুনেছি। তারপর আমার ডান পাশে নাক ফোরানো, এই জন্য এক ডিরেক্টর আমাকে বলেছিলেন যে আমার চেহারার সাথে ববিতা ম্যামের চেহারার কিছুটা মিল পাওয়া যায়। হ্যাঁ রাইট। শাবনুর আপুর সাথে অনেকে বলেছেন কপালের জোন থেকে যে আসলে এই চেহারার কিছুটা মিল পাওয়া যায়। তো এটা আমি আসলে শুনেছি। আপনার কাছে কি মনে হয় আসলে ওপিয়াপুর সাথে আমার অনেক মিল, এটা আমি অনেক শুনেছি। সব থেকে বেশি শুনেছি পাওলিদাম এন্ড ওপিয়াপুর। আপনার নিজে কি মনে হয় আসলে কার মতো দেখতে? আসলে আমার কাছে মনে হয় কি, আমরা তো মেকআপের মধ্যে থাকি, যারা যখন দেখে সাধারণ ফেসে যদি কেউ আমাকে দেখে সে কারোর সাথে মিলাবে না। এবার একটা চমৎকার গেম খেলবো, সেটা হচ্ছে আপনাকে কিছু স্টেটমেন্ট দেবো, আপনি সেখানে কি কি ফেসিয়াল এক্সপ্রেশন দিতেন এই ঘটনাটা ঘটলে সেটা দেখাবেন। ওকে? আচ্ছা, সো ক্যামেরা ওকে ফাইন। ওকে ফাইন ডান। আপনি কাউকে প্রপোজ করেছেন, আপনাকে মুখের উপর রিজেক্ট করে দিচ্ছে,
মানে মুভি ওর অ্যাজ ইফ আই কেয়ার। ওকে, রেড কার্পেটে আপনাকে সব সাংবাদিকরা ঘিরে রেখেছে এবং আপনার ছবি তুলছে। ভাই একটু তাড়াতাড়ি ছবিগুলো তোলা শেষ করেন। আমি সব খুবই মানে এই ধরনের সিচুয়েশনে মানে আমি বুঝি না আসলে, যখনই বলা হয় যে পোস্ট চেঞ্জ করার ব্যাপারটা আমি তখনই কনফিউজ হয়ে যাই, কি করবো কি করবো কি করবো। সেটা দেখান, সেটা দেখি। এটাই যে এরকম একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আপনার একটা রিউমার ঘটে গেছে যে হ্যাঁ। অমুক নায়কের সাথে আপনার প্রেম, এবং হ্যাঁ। এইটা সম্পর্কে এটা রিউমার। হ্যাঁ, আপনার কাছে জানতে চাচ্ছে যে আসলে কি আপনার অমুক নায়কের সাথে প্রেম আছে, কি এক্সপ্রেশন হবে? এই এক্সপ্রেশনটার কারণ হচ্ছে ভাইয়া একটু জেনে শুনে স্টাডি করে তারপর তো কোয়েশ্চেনটা করবে। চঞ্চল চৌধুরী আপনার সাথে কাজ করেছে, তিনি আপনাকে দেখলো, দেখে তাকালো, না দেখে চলে গেল। ও আমি দেবো চঞ্চল দা, এই যে আমি এখানে, দেখো নেই? Because আমাদের বন্ডিংটাই ওইরকম, আচ্ছা। মানে এইটা হওয়ার আসলে কোনো চান্স। রাস্তায় হাঁটতে হাঁটতে হুট করে দেখলেন যে শাকিব খান সবজি কিনছেন। আমি না এটা এক্সপ্রেশন দেখাতে হবে, তারপর মনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে, লা 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 লা, তারপরে যে ওয়াও। আচ্ছা, রাস্তায় খুব সুন্দর করে পরিপাটি হয়ে একটা সুন্দর শাড়ি পরে বের হচ্ছেন, আজকে ইন্টারভিউ দিতে আসতেছেন। এর মাঝখানে কাক মাথায় পটি করে দিল। এখন যে ফেসটা দেখতেছো এটা ওকে, এবারে আপনি কি বলবেন? ঠিক আছে, মানে ঘুম থেকে উঠে এই মানুষগুলোকে যদি আপনি পাশে দেখেন, আচ্ছা। আপনি কি বলবেন? ওকে, আচ্ছা, এটা অনেক ইন্টারেস্টিং। ওকে, হ্যাঁ, ঘুম থেকে উঠে আপনি যদি শাহরুখ খানকে দেখতে পারেন আপনার পাশে, আপনি কি বলবেন? বলার মতো সিচুয়েশনে থাকবো না, আই ডোন্ট একটা কথা বলতে হবে। যদি একটা কথা বলার থাকে তাহলে আমি বলবো যে আমি কি একটু আপনাকে ছুঁয়ে দেখতে পারি। আর ঘুম থেকে উঠে দেখলেন শাকিব খান আপনার পাশে, আই গেস আমি বলবো যে ভাই আপনার অ্যাকশন মুভি বেশি করা উচিত। ঘুম থেকে উঠে হ্যাঁ, ঘুম থেকে উঠে যদি ধরো আমি পাশে তাকিয়ে দেখি যে সাকিব খান বসে আছেন, তাকে আর কি জিজ্ঞেস করবো যে মানে এটা তো আর জিজ্ঞেস করতে পারবো না যে ভাই আপনি এখানে কি করছেন। আচ্ছা, যদি দেখেন যে ঘুম থেকে উঠেই পরিমণি আপনার বাসায়, প্রথম যে কথাটা বলবো যে আপু আপনি চুলে কি ইউজ করেন? কেন? ওনার চুল আমার খুব পছন্দ। ঘুম থেকে উঠেই যদি দেখেন জায়েদ খান আপনার বাসায়, কি করবেন? কিভাবে আসলেন? কিভাবে আসলেন মানে এটা জিজ্ঞেস করবো। যদি দেখেন ঘুম থেকে উঠে মাহিয়া মাহি আপনার বাসায়, কি করবেন? তাকেও এই প্রশ্নটাই করবো যে কিভাবে আসলেন। ঘুম থেকে উঠেই দেখলেন যে সালমান খান, আমি বলবো যে আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ভিডিও কলে আগে আমার বড় বোনকে ফোন দিই। কেন? কারণ আমার বড় বোন ওনার হিউজ ফ্যান। আচ্ছা, মিডিয়াতে একই নামের দুজন অভিনেত্রী থাকলে কোনো সমস্যায় পড়তে হয় না, খুব একটা বেশি জটিলতায় পড়তে হয় না, মাঝে মধ্যে ডিরেক্টরদের আসলে জটিলতায় পড়তে হয়, আর্টিস্টদের জটিলতায় এমন পড়তে হয়। হয়েছে? আপনি তো জানেন জাকিয়া বাড়ি মামা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নামের সাথে একদম মিল। বহুবার হয়েছে এরকম আছে ডিরেক্টর ফোন দিয়ে, এরকম বহুবার হয়েছে কি বলছে? যে ধরেন ধরো ডেটটা আমার নেয়া বা মমপু ডেট নেয়া, এখন ভুলে ডিরেক্টর আগের দিন রাতের বেলা আমাকে ফোন দিয়েছে ক্যারেক্টার ব্রিফ করতে। হ্যাঁ, কিন্তু আমি জানি আসলে এটা আমার কাজ না, এটা মমপুর কাজ। এরকম ধরো আমি মেকআপ নিচ্ছি, ডিরেক্টর বাইরেই দাঁড়ানো, সে হয়তো আমাকে ব্রিফ করবে, তো উনি আমাকে ফোন দিচ্ছেন যে মেকআপ রুমের বাইরে আসো, ব্রিফিংটা শুনে যাও। সেই ফোনটা চলে গেছে জাকিয়া বাড়ি মমাপুর কাছে, এবং মমাপু বলছে আপনি কি শিওর আপনি আমি মেকআপ রুমে? এসে ডিরেক্টর বলছে আল্লাহ আমি তোমাকে ফোন দিতে গিয়ে ভুলে তো বড় মামুকে ফোন দিয়ে ফেলছি। তো এই হ্যাঁ, এটা মানে এক নাম যখন ছোট মামু আর আমি ছোট জাকিয়া বাড়ি মামু, হ্যাঁ, মামু বড় মামু, হ্যাঁ, এটা যখন এক নাম থাকে অনেকজন আর্টিস্টদের মধ্যে, যেমন তিশা আপু, তিশা ভাবি, বড় তিশা, ছোট তিশা, এটা কিন্তু আছে। সো মানে মনে রাখার জন্য এটা যিনি আগে ইন্ডাস্ট্রিতে এসেছেন। আপনি নাকি রাজ চক্রবর্তীর মতো জামাই খুঁজছেন? Why you are laughing? অনেস্টলি স্পিকিং, হ্যাঁ। আচ্ছা, কেন? ব্যাপার হচ্ছে গিয়ে বলতে পারো যে তার ওয়াইফের যে ক্যারিয়ারটার টার্নটা সে করিয়েছে, সেটা আসলে সেটার জন্যই বেসিক্যালি মানে
রাজ চক্রবর্তীকে বিয়ে করার পর তার ওয়াইফের এক একটা ক্যারেক্টার আমি দেখতাম বা এখনো দেখি এক একটা সিনেমা যেটা রাজ চক্রবর্তী ডিরেকশনে বা প্রোডাকশন হাউসের একটা সিনেমা দেখে আমি তখন ভাবি যে এই চরিত্রটা যদি আমি করতে পারতাম, এটা এই ধরনের গল্প কেন বাংলাদেশে কোনো ডিরেক্টর ভাববে না বা কোনো প্রডিউসার ভাববে না? রাজ চক্রবর্তী ভাবছেন কিন্তু এবং কাস্ট করছেন ওনার স্ত্রীকে ওই গল্পের, অন্য কিন্তু কাস্ট করছেন না। তার মানে সেই ডিরেক্টর জামাই খুঁজছেন? না, আমি ডিরেক্টর জামাই খুঁজছি না, রাজ চক্রবর্তী খুঁজছি। এই যে মিডিয়াতে হয় যে নায়িকারা বিয়ে করে, পরে বিয়ে হচ্ছে জামাই, সন্তান, সন্ততি সবকিছু আসলে লুকিয়ে রাখেন, যে ঠিক আছে আর একটু পরে, যেমন নায়িকা পপিকে দেখেছি আমরা অনেক পরে এসে আত্মপ্রকাশ করতে, যে স্বামী সন্তান সহ। তো সেক্ষেত্রে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখো, ওই যে আমি তোমাকে শুরুতে বললাম যে প্রত্যেকটা মানুষের নিজেকে না একটা কয়েন ভাবা উচিত, যেটা দুটো পাশ থাকবে, একটা হচ্ছে প্রফেশনাল লাইফ, একটা হচ্ছে পার্সোনাল লাইফ। এখন সে তার কোন পাশটাকে কিভাবে হ্যান্ডেল করছে সেটা তার ব্যাপার, সেটা পুরোটাই তার ব্যাপার। এখানে আসলে আমার বলার কিছু নেই। আমি যদি তার জায়গায় থাকতাম, হয়তো সে এমন কোন একটা সিচুয়েশন ফেস করেছে দেখেই তার কাছে মনে হয়েছে যে না, এখন আমি কাউকে জানাবো না, আমি একটু আত্মগোপনে থাকি। তার সিচুয়েশনটা আমি জানি না কোন সিচুয়েশনে আসলে তিনি এই কাজটা করেছেন। কিছু না মনে করলে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনার সম্পর্কে এমন তথ্য আমরা শুনেছি, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিবেন যে আপনিও এমন ভাবে গোপন করে রেখেছেন। এরকম বিয়েটা গোপন করে রেখেছি আমি? আচ্ছা, যিনি বলেছেন তাকে একটু জানাতে চাই যে ভাই এবং আপু যিনি জেনেছেন বা জানিয়েছেন, আসলে যার কাছ থেকে জেনেছেন সে আপনাকে সম্পূর্ণ একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে। এই ধরনের কোনো কিছু নাই, বিশ্বাস করেন। আমি এখনো সিঙ্গেল, আমার জন্য পাত্র চাইলে আপনারা খুঁজতে পারেন। আচ্ছা, পাত্র খুঁজবো? তাহলে তো একটু কেমন দিলাম, একদম ক্লিয়ার করে দিলাম চাইলে আমি এতটাই সিঙ্গেল যে আপনারা চাইলে আমার জন্য পাত্র খুঁজতে পারেন। সো ইয়া। আপনি কি ওভার থিঙ্কার? আমি ওভার থিঙ্কার, হ্যাঁ। আচ্ছা, এমন কি আছে যে একটা ভুল আপনি জেনেও বারবার করছেন? এখানে একটা ব্যাপার আছে যে আমি একটা থিওরি বলো বা ফিলোসফি বলো, সেটাতে খুব বিশ্বাস করি। সেটা হচ্ছে কি, আমি যখন কোনো রিলেশনশিপ হোক বা কোনো জায়গা হোক, আমার কাজের জায়গা হোক, আমার বাসায় হোক, আমি যখন একটা জায়গায় ইনভলভ হই, কেউ সেখানে 0.5% খুদ ধরতে পারবে না যে তুমি তোমার ল্যাকিংসটা এই জায়গাটাতে ছিল। সো যখন ওই জায়গা থেকে আমার পেছনে যেতে হয় কোনো একটা কারণে, হয়তো যে কারণেই হোক না কেন, সো ওই সিচুয়েশনে না আমি আসলে বুঝে যাই যে when I need to change the page or when I need to close the book. মানে মামা একটু সরাসরি প্রশ্নটা করি, প্লিজ। আপনি কাউকে খুব মিস করছেন? আচ্ছা, এইটা একটা ঝামেলা সোশ্যাল মিডিয়ার। সেটা হচ্ছে ধরো তোমার কোনো রিলস পছন্দ হলো, রিলসের 4টা লাইন তোমার পছন্দ হলো, শায়রি টাইপের কিছু একটা, সেটা তুমি শেয়ার দেওয়ার সাথে সাথে যে মানুষ ধরে নেয় যে সে মনে হয় কাউকে মিস করছে, ব্যাপারটা আসলে এরকম না। আচ্ছা, হোয়াট এভার। হ্যাঁ, আপনি আসলে কি কারো প্রেমে পড়েছেন বা প্রেম কি আপনার জীবনে এসেছে? হ্যাঁ, প্রেম জীবনে এসেছে, যখন আসার তখন এসেছে, বাচ্চা কালে, যখন যাওয়ার তখন চলে গেছে। সবসময় বেশিরভাগ কাজে আপনাকে দেখা যায় যে গ্রামের বউ, গৃহিণী, যেমন আপনার নাটকগুলো নামও এরকম কি বউ রিলেটেড বা সংসার রিলেটেড অনেকগুলো নাটক আপনার আছে। তো এই ধরনের রোলে কেন বারবার কাজ করছেন? এটা কি ডিরেক্টররাই আপনাকে কাস্ট করছে? এটা একটা পয়েন্ট আমি তোমাকে একটু ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে আমি রোমান্টিক নাটক একদমই কমফোর্টেবল না। সো এটা যখন আমি আমার ক্যারিয়ার নাটকটাকে বেছে নিয়েছি বা এই 21-এ যখন আমি প্রতিনিয়ত কাজ করা শুরু করছি, তখনই যখন আমি বুঝে ফেলেছি যে আসলে আমি কোন ধরনের কাজে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং কোন ধরনের কাজে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, তখনই আমার জায়গা থেকেই কিন্তু কিছুটা পিক করা বলতে পারো। তারপর ডিরেক্টরদের পছন্দ আছেন, ঢাকার কাজ যে করছি না বা শহরের চরিত্র যে করছি না, ব্যাপারটা একদমই না। কিন্তু শহরের যে চরিত্রগুলো আমি করছি, ওখানেও দেখবে যে প্রেম ভালোবাসা ওই ধরনের কনসেপ্টের কোনো কাজ আমি আসলে খুব একটা একদমই প্রেম ভালোবাসা রোমান্টিক চরিত্রে অভিনয় করতে চান না? চাই না, ব্যাপারটা তা না, আমি মনে হয় পারি না। আচ্ছা, আপনি যদি এখন থেকে 5 বছর আগের মমকে চিঠি লিখতেন, তাহলে কি লিখতেন চিঠিতে? যেদিকে যাচ্ছ যাও, কিন্তু কখনোই কোনো কিছু নিয়ে কোনো সিদ্ধান্ত নেই, নিজের কোনো সিদ্ধান্ত অন্য কারো উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না এবং নিজের অনুভূতি অন্য কাউকে কন্ট্রোল করতে দেবে না। রহস্যের গন্ধ পাচ্ছি। রহস্যের কিছু নেই। তুমি যখনই সেটা ধরো
এটা তোমার মা বাবার ক্ষেত্রেও হতে পারে। তুমি রহস্য বন্দ্যোপাধ্যায় কারণ তোমার কথা শুনে মনে হয়েছে হয়তো আমি আমার প্রাক্তনের কথা বলেছি অর সামথিং, এরকম কিছুই না। আর তুমি যখনই ধরো আরেকটা মানুষকে তোমার ইমোশন কন্ট্রোল করতে দিচ্ছ তখন সে যেটা মানে অপব্যবহার করবেই, সেটা যেই হোক না কেন। আচ্ছা, সো আপনাকে দেখে মনে হয় আপনি সবসময় খুব সাদা মাটা থাকেন এবং আপনার শাড়িগুলো দেখলেও মনে হয় যে খুব কালেকটিভ, মানে হচ্ছে ফুটপাত থেকেও কেনেন বা খুব কম দামি শাড়িগুলো কেনেন এবং খুব সাদা মাটা। আমি দেখতে পাচ্ছি খুব বেশি লিপস্টিক আপনি দেননি, একটা টিপ সবসময় থাকবে, এটা মাস্ট। কাজল থাকবে চোখ ভরা, একটা ঝুমকা থাকবে এবং খুব সাদা মাটা একটা শাড়ি থাকবে, হালকা মাটির গহনা বা অন্যান্য গহনা থাকবে। এই যে শাড়িগুলো, আপনার অনেক শাড়ি আছে আমি জানি, আমার অনেক শাড়ি। কত হাজার আছে শাড়ি? এই কোয়েশ্চেনটা তুমি আম্মুকে করলে বেটার হয়। কত? সেটা হাজারে যাবে না, আসলে হাজারে যাবে না, কারণ আম্মু শাড়ি পরে তো, সো দেখা যায় যে মিক্স এন্ড ম্যাচ করেই পরা হয়। মিডিয়ার নায়িকা মানে বা অভিনেত্রী মানে হচ্ছে গ্ল্যামারাস লুক, সবসময় একটু গ্ল্যামার হয়ে থাকবে, কিন্তু আপনি একেবারে ব্যতিক্রম, সাদা সিধা এবং সাধারণ চরিত্রে যে অভিনয় করতে পারেন সেটা বোঝাই যায়। তো সেক্ষেত্রে আমাকে একটু বলবেন যে কখনো কি এমন শুনেছেন যে আপনি ওই যে বলে না যে ফর্সা হওয়ার একটা প্রতিযোগিতা থাকে, যে নায়িকা মানে ফর্সা থাকবে, কিন্তু আমি যতটুকু জানি আপনি আমার মতো একটু ট্যান ফেস, তামাটে, আমরা তো এই ক্ষেত্রে কি কখনো কথা শুনতে হয়েছে এই ক্ষেত্রে কালো আর একটু ফর্সা হওয়া এরকম কিছু? এই ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিটা এমন, আর এখন এত টেকনোলজি না, সো ধরো যে তোমাকে বলতে চায় না, আসলে ধরো যে তোমাকে একদিনের পরিচয় সেও এসে তোমাকে একটা বুদ্ধি দিয়ে দিবে, তুমি একটু সিলেক্টটা করে নিও তো, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এইটা আমার বহু শুনতে হয়েছে, এবং যখন আমার একটা ভেতরে জেদ কাজ করে যে যখন আমাকে কেউ বলে ফিচার্স আসলে কিন্তু তোমার হাতে না, রাইট? যদি তুমি নর্মালি চিন্তা করো সৃষ্টিকর্তার হাতে, ফিচার্স তার হাতে, সে তোমাকে একভাবে করে দিয়েছে। এখন তোমার কিছু জিনিস পছন্দ হচ্ছে না, তুমি সেই জিনিসটাকে চেঞ্জ করছো, তুমি চেঞ্জ করছো দেখে যে আমারও এই জিনিসটা চেঞ্জ করতে হবে, বা তোমার কথায় যে আমি চেঞ্জ করব, এটা তো ভেবে নেওয়াটা ভুল। সো আমাকে অনেকেই বলেছেন এখন ফর্সা হওয়ার অনেক কিছু আছে। এটা কি আপনার কো-আর্টিস্টরাই বলেছেন? কো-আর্টিস্টরা না, কো-আর্টিস্টরা আসলে আমাদের দেশের মেল কো-আর্টিস্টদের এত চিন্তা ভাবনা নাই, কারণ ম্যাক্সিমাম কো-আর্টিস্ট তো সব মেকআপের পরেই দেখে নায়িকাদের, তাদের খুব একটা মাথা ব্যথা নাই যে কোন নায়িকার গায়ের রং কিরকম। এই ব্যাপারটাতে শুরুর দিকে আমার মনে হয়েছিল কিছু ডিরেক্টরের কল ছিলেন, টিভিসি যখন করতাম তখন কিছু ডিরেক্টর বলেছিলেন যে আমার স্কিন টোনটা হয়তো আরেকটু ব্রাইট হলে ভালো লাগবে। এটাও যেমন আমি শুনেছি, আবার আমি এই কমপ্লিমেন্টটাও পেয়েছি যে আমি এই চরিত্রটা পেয়েছি শুধুমাত্র আমার স্কিন টোনের জন্য, এটাও আমি শুনেছি। সো আমার কাছে ব্যাপারটা খুবই ব্যালেন্সিং, যে তুমি কিভাবে ব্যালেন্স হয় না যে যখন আমাদের চেহারা নিয়ে কোনো মন্তব্য করা হয়, তখন যখন বাসায় যাই তখন কোনো একটা জায়গায় একটু খারাপ লাগা থেকে থাকে, ওই খারাপ লাগাটা কি আপনারও হয়েছিল? বিশ্বাস করবে কিনা জানি না, আমার কোনোদিন এটা হয়নি, আমার কোনোদিন এটা হয়নি। আমাকে এসে যদি কেউ বলে যে আপনাকে একটু স্ক্রিনে মোটা লাগছে, আমি বলবো জি ভাইয়া। আমাকে যদি কেউ এসে বলে যে আপু আপনার একটু শুকানো হবে বা লাগবে, ভাই আপনার ক্যারেক্টারের প্রয়োজন এটা, সে যদি বলে হ্যাঁ ঠিক আছে আপনার শুটিং ডেট কবে বলেন, তাহলে ততদিন আমি ডায়েট করে শুকিয়ে নেব, এতটুকু যদি করার হয় সেটা আমি ক্যারেক্টারের জন্য তাদের করব। কথার প্রেক্ষিতে কি নিজে ফর্সা হওয়ার চেষ্টা করেছিলেন বা এরকম কিছু? জীবনও না। আচ্ছা, রূপচর্চা সম্পর্কে একটু জানতে চাই, কি কি করেন মাইমুনা মামু? আমার রূপচর্চার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে জনসন বেবি অয়েল যেটা আছে, আমি শুটিং শেষ করে বাসায় যাই, বাসায় গিয়ে ওটা দিয়ে পুরো মেকআপটা রিমুভ করি, তারপর হচ্ছে গিয়ে একটা ডাবল ক্লিনজার দিয়ে ফেস ওয়াশ দিয়ে হচ্ছে গিয়ে মুখটা ধুয়ে হচ্ছে একটা ময়শ্চারাইজার ইউজ করে তারপর আমি ঘুমিয়ে যাই। দ্যাট ইজ মাই রূপচর্চা। এবং সকালবেলা উঠে আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে কোনো কিছুই হোক না কেন, সেটা আমলকি হতে পারে, মালটা হতে পারে, লেবু হতে পারে, ভিটামিন সি খাওয়া, এটা একটা আমার অভ্যাস। সে সকালে ঘুম থেকে উঠে আমার ভিটামিন সি খেতে হয়, এটা ছোটবেলা থেকে এই অভ্যাসটা আম্মু আমার মধ্যে দিয়ে দিয়েছে। আর চুল এত সিল্কি রাখেন কিভাবে? এটা কি মানে রিবন্ডিং করা? না 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 না, এটা ন্যাচারাল। হ্যাঁ, সো চুলে কিছুই না, আমি চুলে তেল দিই নর্মাল, যেই তেলগুলো বাজারে পাওয়া যায় সেরকম, যখন যেটা মন চায়। এবং বাংলাদেশি ব্র্যান্ড সবগুলো এমন না যে 1800, 2000, 3000 টাকার তেল ইউজ করি, নাথিং লাইক দ্যাট। একদম নর্মাল যে ব্র্যান্ড গুলো আমরা ইউজ করি সেগুলোই। আর হচ্ছে গিয়ে শ্যাম্পুটাও
নর্মাল। আচ্ছা, আমি শুনেছি আপনি যে কোনো শুটিং এ যখন একটু গুরুত্বপূর্ণ শুটিং হয় বা এমন হয় যে কো আর্টিস্ট আসলে অনেক বড় মাপের কেউ, তখন নাকি আপনি দোয়া দুরুদ পড়তে থাকেন, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। এটা একটু দোয়া শুনতে চাই। দুরূদ পড়তে থাকি বলতে গেলে কি, এটা হয়েছে আমার সাথে দুইবার, না একবার হয়েছে। সেটা হচ্ছে যখন পাইরেটসির আগে আমার যে মুভিটাতে কাজ করেছি পরমদা আর আমি, ওখানে প্রথম যেদিন পরমদার সাথে আমার আসলে সেশন ফটোশুটের একটা ব্যাপার ছিল, তো আমি যখন মেকআপ রুমে বসেছিলাম তার আগে আসলে থাকে না, তখন আমি স্বাধীনে আছি, তখন আমি স্বাধীন ছাড়িনি রেডিওতে। হ্যাঁ, সো আমার আশেপাশে অনেকেই পরমদার সাথে তখন পরিচিত ছিলেন আসলে, তো তারা আমাকে এমন ভাবে ভয় ঢুকিয়ে দিয়েছেন মোটামুটি যে পরমদা অনেক স্নবিশ, পরমদা কথা কম বলে, কথা বলতে চায় না বা কিছু, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার ছিল। তো এখন একে তো উনি অতিথি আমাদের দেশে এসেছেন, এখন আমি কাজ করি মাত্র, তখনও মনে হয় না ধরো ওটাকে আমি প্রফেশন হিসেবে নিয়েছি, তখনও না। সো আমার জন্য যে আমার কোনো ব্যবহারে উনি কষ্ট পান কিনা বা আসলে আমি কি বলবো, কতটুকু বলবো, আমার এন্ড থেকে কি আগে হাইটা আসবে নাকি উনি আগে হ্যালোটা বলবে, এই ধরনের একটা ব্যাপার ছিল। সো আমি পুরো মানে একটা জড় পদার্থর মতো মোটামুটি মেকআপ রুমে বসা। আই স্টিল রিমেম্বার নিকেতনে একটা স্টুডিওতে শুট হচ্ছিল, আমি মোটামুটি একটা জড় পদার্থ হয়ে বসে আছি, পরমদা ঢুকলেন এবং আমি এই যে বসা ধরেন পুরো কাঠ হয়ে গেলাম, জমে কাঠ হয়ে গেছে। তখনই আমি দোয়াদুরি পড়ছি যে আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দাও। কি বলবো আমি জানি না, কারণ আমি আইসাইট থেকে বুঝতে পারছি যে পরমদা ঢুকেছেন মেকআপ রুমে, এবং মোটামুটি দোয়াদুরুদ পড়ছে যে আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দাও। এবং তারপর আসলে যেটা হলো যে পরমদাই নিজ থেকে এসে আমার সাথে কথা বললেন এবং আধা ঘন্টা আমরা আড্ডা দিলাম। তারপর পরমদা ডিরেক্টর শবনম ফেরদৌসী ছিলেন, আপুকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে দিদি আপনার নায়িকা এখন শর্ট দেওয়ার জন্য রেডি। আচ্ছা, মানে নিজেই জিনিসটাকে হালকা করে নিলেন। একদম একদম। এবারে একটা মজার গেমস, গেস দ্য সেলিব্রিটি। আপনাকে আমি কিছু ক্লু বলবো বা ক্যারেক্টারিস্টিক্স বলবো, সেটা শুনে আপনার বলতে হবে এই সেলিব্রিটিটা কার নাম বলছি বা কাকে মিন করছি। ওকে? আচ্ছা, এখন এটা ভুল হলে আমার কিছু করার নাই, কারণ একই ক্যারেক্টার অনেক জনের মধ্যে থাকে। সো প্লিজ। সো প্রথমে আমি যে সেলিব্রিটিটা মিন করছি তিনি একজন অভিনয় শিল্পী এবং তার এবছরই বিয়ে হয়েছে। এই বছর তো অনেকই বিয়ে করলো। সেকেন্ড ক্লু, তিনি একজন নারী। এই বছর বিয়ে হয়েছে, তিনি একজন নারী। মেজদাবেন আপু। ও মাই গড, হয়েছে। একটা ক্লু থেকে পারেন, আমি 3টা ক্লু রেখে দিয়েছিলাম কিন্তু। না, হুট করে ওর ওয়েডিংটাই মাথায় আসলো, কারণ ওইটা নিয়ে অনেক কথা হচ্ছিল, ওর ওয়েডিং নিয়ে। সো এবার হচ্ছে যার কথা বলছি, তিনি রান্না অনেক ভালো করেন। সেকেন্ড ক্লু, তিনি একজন ছেলে। থার্ড ক্লু, আমি অলরেডি গেস করে ফেলেছি, বলেন, বাট তাও আমি থার্ড ক্লুটা জানতে চাই। বলেন দেখি। নিশু ভাই। ও মাই গড, ইউ আর সুপার ট্যালেন্টেড। না না, তুমি যখন বলেছো রান্না অনেক ভালো করে এবং ছেলে, তখনই একটা ওর পার্টিকুলার একটা সিরিজ রাফসান হক ওটা মাথায় চলে আসে আসলে। আচ্ছা, সো ইয়াপ। আচ্ছা, এইবার যার নাম বলছি, তিনি হচ্ছেন মেয়ে মানুষের কাছে অনেক পছন্দনীয়। আচ্ছা, একটা সময় ছিল। ওকে, মেয়েদের কাছে অনেক বেশি পছন্দনীয়। তিনি অভদ্র প্রেম করতেন। অভদ্র প্রেম। নেক্সট ক্লু, তিনি নারীদের কাছে জনপ্রিয় থাকলেও বিভিন্ন মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেন, বিভিন্ন জায়গায় তিনি প্রতিবাদী ভূমিকা পালন করেন। অভদ্র প্রেমিক। আর কোন ক্লু আছে বাকি? দিতে পারি, কোন প্লিজ দাও না, আপনি পয়েন্ট কাটা যাচ্ছে। কোনো সমস্যা নেই। আমি তার থেকে বড় এবং তিনি বিয়ে করার পাশাপাশি সালমান মুক্তাদির। একদমই ঠিক আছে। ওকে, এবার যার নাম বলছি, তিনি একজন নায়িকা। নেক্সট ক্লু, তিনি ভয় পেলে লাইভে আসেন। নেক্সট ক্লু, কোনো কিছু হলেই আমরা দেখেছি মাঝে মাঝে তিনি হসপিটালে থাকেন। না, হসপিটালে থাকেন না। হসপিটালে, হ্যাঁ, হসপিটালে তো থাকেন। হ্যাঁ, হ্যাঁ, পরিমণি।
একদম একদম রাইট। ওকে, এর মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের গেস দ্য পার্সোনালিটি। এবারে র্যাপিড ফায়ার। মোবাইল টিপতে টিপতে কখনো মুখের উপর পড়ে গেছে? হ্যাঁ, বহুবার। তখন কি ব্যথা পাইছেন? নাকটা ফুলে যায়? নাকে, হ্যাঁ, কারণ আমার নাক এমনিতে লম্বা। সো সোশ্যাল মিডিয়া থেকে কাকে ভ্যানিশ করতে চান? কাউকেই না, কাউকে না থাকুক যে যার মতো আছে, আমি ইগনোর করলে তারপরও মানে ডিসলাইক করেন কোনটা? যদি তুমি বলো যে সোশ্যাল মিডিয়াতে কোনটা আমি ডিসলাইক করি, সেটা হচ্ছে কি যে উল্টাপাল্টা কিছু ট্যাগ দিয়ে যে রিলস গুলো ব্যবহার করা হয়, ওইটা আমার খুবই অপছন্দের একটা জিনিস। মিডিয়া মাইমুনা মোমোকে কি কি দিয়েছে? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ব্যাগ? গাড়ি বাড়ি এখনো দিতে পারে নাই, এখনো গাড়ি বাড়ি দিতে এখনো পারে গাড়ি হয়নি? না। আচ্ছা, সো ব্যাংক ব্যালেন্স? ব্যাংক ব্যালেন্স কিছুই নেই এই আমার। মুহূর্তে ব্যাংকে কত হাজার কোটি কোটি টাকা আছে যেগুলো সুইস ব্যাংকে আপনি পাচার করছেন? ট্রাস্ট মি, আমি যদি এটা তোমাকে দেখাতে পারি, এটা আমি মানে এটা আসলে লাইভে বলা পসিবল না, বাট আমি শো শেষ করে আমি তোমাকে দেখাবো যে অ্যামাউন্টটা দেখার পর তুমি বলবা যে আপু আই মিন সিরিয়াসলি আপনি আমার সাথে যোগ করতেছেন, বাকি অ্যাকাউন্টগুলোর খবর দেখান। মানে এত অবস্থা খারাপ একদম। আমার আমি আমি খুবই লিমিটেড লাইফস্টাইল পছন্দ করি। আমার যদি মাসে 30 দিন শুটিং এর ডেট থাকে, আমি কিন্তু 30 দিন দেই না। আমি 30 দিনের জায়গায় আমি যদি জানি যে আমার 15 দিন বা 10 দিন শুটিং করলে আমার যে অ্যামাউন্টটা দরকার সেটা চলে আসবে, আমি 10 দিন শুটিং করে বাকি 20 দিন বাসায় ঘুমাবো। আমি এতটাই নর্মাল লাইফ লিড করতে পছন্দ করি। সো ব্যাংক ব্যালেন্স বলো, গাড়ি বাড়ি, মানে আমার কখনোই এই জিনিসগুলোর প্রতি যে একটা মোহ বা ও মাই গড 2 মাস শুটিং নাই, আমার এখন কি করবো, আমি এখন মরে যাচ্ছি, বা আমার একটা কাজ জন্য একটা নায়িকা করলো, সেটা আমি আমার কানে আসলো, এটা শোনার পর ধরো আমি ডিপ্রেশনে ফ্রাস্ট্রেশনে পাগল হয়ে গেলাম, একটা স্ট্যাটাস দিয়ে বসলাম, এই ধরনের কোনো কিছুই আমার মধ্যে নাই। আচ্ছা, বউ হিসেবে নিজেকে 100-তে কত দিবেন? ভাই এটা তো আমার স্বামী যে হবে সে দিতে পারবে, আমি কিভাবে আপনি একটু গ্যারান্টি দিবেন না? হলে ছেলেরা কিভাবে প্রপোজ করবে? গ্যারান্টি বউ হিসেবে ভালোই হবে আই গেস। 100-তে 33-এ যদি পাস কাউন্ট করি এ প্লাস পাবো। মশারি টাঙাবেন? 80 up। মশারি টাঙাবেন? না, মশারি টাঙাতে পারবো না, কারণ আমি মশারিতে আমার সাফোকেশন হয়। ওকে, তো মশারি থাকবে না ঘরের মধ্যে। কোন জিনিসটা আপনি পৃথিবী থেকে একদম উঠিয়ে দিতে চান? হিংসা। কোন কোন পেশার মানুষের কাছ থেকে আপনি প্রপোজাল পেয়েছেন? প্রথমত নায়ক, হ্যাঁ সিনিয়র নায়ক, অভিনেতা, হ্যাঁ রাজনীতিবিদ, হ্যাঁ শিল্পপতি, হ্যাঁ ওকে, ক্যামেরাম্যান, হ্যাঁ সাংবাদিক, হ্যাঁ ভক্ত, বেস্ট ফ্রেন্ড, না জাস্ট ফ্রেন্ড? না, আমার Just friend? জাস্ট ফ্রেন্ড নেই, মানে জাস্ট ফ্রেন্ডই নেই আমার। ওকে, দোকানদার, দোকানদার পাইনি। রিক্সাওয়ালা? রিক্সাওয়ালা ফ্যান পেয়েছি। তাহলে মোটামুটি সব পেশা কভার হয়ে গেছে। Cover হয়ে তো গেছে। কোন পেশার মানুষকে বিয়ে করবেন আপনি? আমি আসলে একটা পরিপূর্ণ মানুষকে বিয়ে করবো, সে যে পেশাতেই থাকুক। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আপনি ইঞ্জিনিয়ার পেশা থেকে পাইছেন প্রেমের প্রস্তাব? হ্যাঁ হ্যাঁ, সব ইঞ্জিনিয়ার। কোন কথাটা শুনলে আপনি খুশি হয়ে যান? অনেস্টলি স্পিকিং, যদি এখন আমাকে কেউ ফোন দিয়ে বলে যে আম্মু বাসায় একটা স্পেশাল জিনিস রান্না করেছে, আমি এটা শুনলেই হ্যাপি হয়ে যাবো। বা আম্মু যদি ফোন দিয়ে আমাকে বলে যায় আজকে খিচুড়ি রান্না করেছে, আমি হ্যাপি হয়ে যাবো। মানে আম্মুর হাতে একটা স্পেশাল খিচুড়ি আছে, ঢিলা খিচুড়ি যেটা বলি আমি, সেটা আম্মু যখনই রান্না করে, যে কোনো আমার যত বাজে সিচুয়েশন হোক না কেন, যদি একটা সুপার পাওয়ার পেতেন তাহলে কোন পাওয়ারটা আপনি চাইতেন? বা হয় না যে ব্যাটম্যান, সুপারম্যান, অনেক ধরনের তো ম্যান আছে, আপনি কোন ধরনের ওমেন হতে চাইতেন? কোনো ধরনের মেনের কোনো ভার্জন আমি হতে চাইতাম না, দ্যাটস ফর শিওর। একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ক্রিয়েট করতাম হয়তো, একটা ইন্ডিভিজুয়াল সুপার পাওয়ার ক্রিয়েট করতাম হয়তো, বাট দ্যাটস ফর শিওর কোনো সুপারম্যান, ব্যাটম্যান এই ধরনের কোনো ম্যানের ফিমেল ভার্সন ক্রিয়েট করতাম না। দেখো, আমি যেটা বিশ্বাস করি, একটা নারী অলরেডি সুপার পাওয়ার নিয়েই দুনিয়াতে আসে, তার এক্সট্রা করে কোনো সুপার পাওয়ারদের দরকার হয় না আসলে। কারণ একটা নারী সারাক্ষণ চলার পথে তার জীবনের, আমি ধরলাম যে সে 70 বছর বাঁচলো, ওই ছোটবেলা থেকে 70 বছর পর্যন্ত ওই অবধি তাকে যত জায়গায় যত ঠোকর খেতে হয়েছে, যত জায়গায় যত ধাক্কা খেতে হয়েছে, যতবার তাকে পড়ে উঠে দাঁড়াতে হয়েছে, সে অলরেডি সুপার পাওয়ার নিয়েই এসেছে। না হলে একটা ছেলের পক্ষে এটা করা সম্ভব না। একটা ছেলের পক্ষে আজকে প্রেম হলো, কালকে আরেকজনের সাথে আমার ফ্যামিলি জোর করে বিয়ে দিয়ে দিল, তারপরের দিন আমার সেটাই সংসার, সেখানেই
আমার একটা বেবি হলো, সেই বেবিটাকে টেক কেয়ার করা, নিজেকে ভুলে যাওয়া, নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করা, এই সুপার পাওয়ার কয়জন নিয়ে আসে? অলরেডি তুমি সুপার পাওয়ার নিয়েই এসেছো। চমৎকার। সো যদি এমন হতো যে 24 ঘন্টার জন্য আপনি একজন মিডিয়া পার্সোনালিটি হতে পারতেন, আমাদের এক্সিস্টিং মিডিয়া পার্সোনালিটি, কোন মিডিয়া পার্সোনালিটি হতেন এবং কেন? এই তো মনে হয় আসলে আমি মায়মনোময় হয়ে থাকতাম। আমার এই সাদামাটা সবকিছু পছন্দ। কোন নায়কের এবং নায়িকার হাসি আপনার অনেক বেশি ভালো লাগে? একটা নায়িকা অবশ্যই অপি করিম। অপি আপার হাসি দেখলে আমার মাঝে মধ্যে লিটারালি মাথা ঘুরায়। এন্ড নায়ক বললে রবার্ট প্যাটিনসন। আচ্ছা, বাংলাদেশে? বাংলাদেশে মোটামুটি সব নায়কের হাসি সুন্দর। জায়েদ খানের হাসি কেমন লাগে আপনার? অনন্ত জলিল, জায়েদ খান, বাপ্পি সুন্দর, চৌধুরী, সবার হাসি সুন্দর। যার এক একজনের এক এক তিনজনের মধ্যে কার হাসিটা ভালো লাগে? অনন্ত জলিল, বাপ্পি চৌধুরী আর জায়েদ খান। ও মাই গড, টাফ কম্পিটিশন। ভেরি টাফ। কাকে রাখছেন? ওই যে বললাম টাফ কম্পিটিশন, তিনজনকে ধরো, মানে তিনজনই এগিয়ে আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, কার সাথে আপনি অভিনয় করতে চান? যার সাথে স্ক্রিপ্ট পছন্দ হবে। কমার্শিয়াল মুভি যদি হয়, স্ক্রিপ্টের আচ্ছা। ধরন পছন্দ হলো, হ্যাঁ, কাকে নায়ক হিসেবে বেছে নেবেন? আমি বেছে নিবো। আমি কেন বেছে নিবো? আমি কি প্রডিউসার? আপনার হাতে ওই পাওয়ারটা দিলাম। না, ওই পাওয়ার তো আমি চাই না, অসম্ভব। আচ্ছা, দিলাম না, ধরেন না। না কেন এত 9-10 গণিত করবো কেন? ওকে, এই মুহূর্তে আপনার ফেসবুক ফলোয়ারের সংখ্যা কত? পেজে মেবি 2.5 লাখ, আই গেস। সিঙ্গেল থাকার একটা আনন্দ বলবেন। একাকিত্ব উপভোগ করা যায় চমৎকার ভাবে। আপনি একা থাকতে পছন্দ করেন? আমি একা থাকতে পছন্দ করি অনেক বেশি। হ্যাঁ, কারোর সাথে পরিচয় হলে সবার আগে কোন বিষয়টা খেয়াল করেন? সেটা হচ্ছে কি সে কিভাবে কথা বলে। না, আচ্ছা, মিরাজে কাকে আপনি হ্যাপি কাপল মনে করেন? যারা যারা বিয়ে করেছে সবাইকে। আপনার কাছে ভালো লাগে কোন জুটি? সবাইকে, সব জুটি খুব সুন্দর। আপনার নিজের মোস্ট অ্যানোয়িং হ্যাবিট কোনটা? আমার অ্যানোয়িং হ্যাবিট হচ্ছে কথা কথা চুলে হাত দেওয়া। আচ্ছা, এটা আমি অনেক করে। চুল উঠে চলে আসে না হাতে? না, ওইটা হয় না, বাট আমি কথা কথা দেখবি একটু পর চুলে এটা করছি, এটা 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 মানে খুবই যে মনোযোগ দিয়ে করছি ব্যাপারটা তা না, এটা আমার একটা হ্যাবিট। আচ্ছা, মেয়ে ঝগড়া হলে কখনো চুলাচুলি করেছেন? না, আমার জীবনও কোনো মেয়ের সাথে কোনোদিন কোনো ঝগড়া হয়নি ভাই। মেয়ে কেন, কোনো ছেলে মানুষের সাথে আমার ঝগড়া হয়নি। ঝগড়া হলে কি করেন? আমি আপনার স্ট্যাটাসে দেখলাম আপনি লিখলেন যে আপনি ঝগড়া করেনই না, এই কারণে অনেক গালি চলে আসবে। এটা কি সত্যি? কথা সত্য। আপনি গালি দেন? দেই না, কারণ আমি ঝগড়া করি না। ও ওকে। আপনার মতে মেয়েদের এমন একটা বিষয় যেটা আসলে অবশ্যই ছেলেদের বোঝা উচিত কিন্তু বোঝেন না, এটা আমি বলার পরও আসলে অর্ধেক ছেলেটা রিলেটই করতে পারবে না, তাও আমি বলি সেটা হচ্ছে কি আবেগ। আবেগ বলতে যে ইমোশনটার তো অনেকগুলো রূপ আছে, রাইট? একটা রূপ হচ্ছে রাগ, একটা রূপ হচ্ছে গিয়ে জেদ, একটা রূপ হচ্ছে ক্ষোভ, একটা রূপ হচ্ছে গিয়ে কান্না করে দেওয়া। সো ছেলেরা না ওই মানে কোনটা কোন ইমোশন ওই জিনিসটা আলাদা করতে পারে না। তাদের কাছে সবকিছুই মনে হয় যে এটা একটা নাটক পড়ে গেছে, ওর তো জেদ বেশি তাই ও এভাবে রিয়াক্ট করছে। ও যে আসলে কষ্ট পেয়ে কাঁদছে সেখানেও জেদ চলে আসবে। তারপর ধরো এটাও আসতে পারে যে অ্যাটেনশন পাওয়ার জন্য কাঁদছে। সো এই জিনিসটা আমার মনে হয় ছেলেদের বোঝা উচিত। এই মুহূর্তে কোন গানটা শুনলে আপনার খুব বিরক্ত লাগে? আমি একটা সময় এত গান শুনেছি, গান শুনিয়ে আমাকে বিরক্ত করানোটা একটু ডিফিকাল্ট আসলে। ওকে, ফ্যাশন সেন্স অনুযায়ী ক্রমও করবেন, ঠিক আছে? মেহজাবিন, তানজিন তিশা, তটিনী, হিমি, নিহা, সাদিয়া আইমান। তুমি করে দিয়েছো, যেটা বলেছো তুমি সেটাই। এটাই? ওকে, আচ্ছা, এবার পুরুষ। এটা হচ্ছে ফ্যাশন সেন্স অনুযায়ী না? আপনি একটা ক্যারেক্টার, মানে আপনি একটা সিনেমায় অভিনয় করবেন, সেই সিনেমায় আপনি হচ্ছে নায়িকা, এবং আমি 3জন মানুষের নাম বলবো বা অভিনয় শিল্পীর নাম বলবো, তাদেরকে 3টা ক্যারেক্টারে বিভাজন করতে হবে। মানে আপনার কাছে ক্যারেক্টার আছে বাবা, চাচা, মামা। বাবা, চাচা, মামা। আর আপনার কাছে আর্টিস্ট আছে মোশাররফ ভাই, চঞ্চল ভাই, জাহিদ হাসান। চাচা যাবে হচ্ছে গিয়ে মোশাররফ ভাই, মামা যাবে চঞ্চল ভাই, বাবা চলে যাবে জাহিদ ভাই। কেন? কারণ নাই। আচ্ছা, তোমার কাছে কোনো কারণ আছে কোয়েশ্চেন করার? এই 3জনের সাথে আবার পেয়ার আপ হয়ে কাজ করা হয়েছে। সো এইটা যদি 3জন শুনে আমি একটা ঝাড়ি খাবো। আই নো দ্যাট। সর্বশেষ, আপনি যেহেতু একজন আর্চে, আমি আর্চে, সো আমাদের দুজনের রেডিও জকি হওয়ার একটা অভিজ্ঞতা আছে। তো এখন আমরা একটা টপিকে লিংক দিব, দুজন মিলে শোটা করব। ওকে, ফাইন। সেটা হচ্ছে প্রেম করা
চেয়ে মুরগি পালা ভালো। তো আপনি ওপেনিং লিঙ্কটা দেন, আমি তারপর আগাচ্ছি, আমরা দুজন একসাথে আছি। ধরেন আমাদের রেডিও শোর নাম হচ্ছে শিল্পীর কথা। যাদের বাসায় ছোট বাচ্চা আছে, যাদের বাসায় অসুস্থ রোগী আছে, তাদের বাসায় সবসময় কিন্তু আমরা দেখি যে ছোট ছোট মুরগির বাচ্চা কন্টিনিউয়াসলি আনতে হয়। তো আমার কাছে মনে হয় এই ধরনের মানুষরা যদি মুরগি পালেন তারা কিন্তু অনেক বেশি লাভবান হবেন। তাদের জায়গা থেকে দর্শক এবং শ্রোতা যারা রয়েছেন তাদেরকে কথাটা বলার একটা মাত্রই কারণ প্রেম করে অনেক টাকা খরচ করে ফেলেছেন, প্রেম করে অনেক ইমোশন ইনভেস্ট করে ফেলেছেন, প্রেম করে অনেক কান্নাকাটি আহাজারি সব হয়ে গেছে। তো সবকিছু যখন হয়ে গেছে তো এখন চলে আসেন মুরগি পালনে। একদমই তাই। আর বলছি মাইমুনা মোমো, তুমি যখন বলছিলে যে ছোট ছোট বাচ্চা আছে, তখন তোমার কথা শুরুটা মনে করেই আমার মনে হচ্ছে যে আমার আসলে বিপক্ষে থাকাটাই ভালো। আমি প্রেম করার চেয়ে মুরগি পালা ভালো না, এই পক্ষেই থাকলাম আপাতত। ওয়েলকাম টু শিল্পীর কথা। আজকে আমরা দুজন আছি, মোমো এবং সমৃদ্ধি। আমরা যে ব্যাপারে এখন এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রেম করার চেয়ে মুরগি পালা ভালো নাকি ভালো না। ভালো না। তো আমি বলতে চাই, তুমি যখন বললে যে বাচ্চা আছে তখন বাচ্চা নিয়ে আসতে হয়, মুরগির বাচ্চা নিয়ে আসতে হয়, বাচ্চাটা হবে কিভাবে? প্রেম না করলে, বিয়ের পর প্রেম না করলে তো বাচ্চাই হবে না। তুমি তো অবশ্যই প্রেম করা ভালো। না না না, তুমি এইটার এনশিওরিটি কয়টা ফ্যামিলি থেকে দিতে পারবে যে হচ্ছে কি প্রেম করে বাচ্চাটা হয়েছে? মানে এই ধরনের এনশিওরিটি কিন্তু তুমি এইটা তুমি সংসার যারা করে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো, যারা 2-3 বাচ্চার বাবা মা হয়েছেন তাদেরকে মুরগির খামারে এখন খাদ্যের দাম যে বেড়ে গেছে, তুমি তো নিশ্চয়ই জানো না, আমি জানি, খামারে গিয়েছে। তো এত খাদ্যের দামে মুরগি পেলে কিন্তু মানুষ হিমশিম খাচ্ছে, খামারিরা হিমশিম খাচ্ছে। তো সেক্ষেত্রে একটা প্রেম করলে একটা প্রেমে কি পরিমাণের ইনভেস্টমেন্ট সমৃদ্ধি তুমি একটু চিন্তা করে দেখো। বলো যে মুরগির খামারে থেকে প্রেমে ইনভেস্ট অবশ্যই বেশি হবে, কেন বেশি হবে না? তুমি রিসেন্ট একটা নিউজ দেখেছো কোল্ডপ্লের একটা কনসার্টে যে একটা চিটিং এর ব্যাপার স্যাপার চলে এসেছে এবং যে লোককে নিয়ে কাহিনী, সে যদি তার ওয়াইফকে ডিভোর্স দেয়, এখন যখন কাজ করবা তখন দেখবা যে তোমার কো আর্টিস্টের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, যে যখন জড়িয়ে ধরেছিল তার মানে ওরা ভালো সম্পর্ক বিল্ড আপ করছিল। সো ভালো সম্পর্ক যদি না থাকে তাহলে কাজ করবা কিভাবে? ওরা তো সম্পর্ক বিল্ড আপ করছিল। তোমরাই না মেয়ে মানুষ ভুল বুঝো, ছেলেদেরকে ভুল বুঝেই তো এরকম কষ্ট দিচ্ছ। আচ্ছা, আমার একটু জানার খুব ইচ্ছা আছে, উনি যে সিইও, উনি যদি মুরগি পালন করতো তাহলে কিন্তু ভালো কি করতো, যে মুরগি পালনের সাথে সংশ্লিষ্ট যে নারী সহকর্মী হতেই পারে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতো। সবাইকে ধরে ধরে কোল্ডপ্লের কনসার্টে এসে নিয়ে যেত, তাই না? তাহলে তুমি চিন্তা করো মোটিভেশন সম্পর্কে জানো না? মোটিভেশন, হ্যাঁ, কিন্তু তুমি চিন্তা করো ব্যাপারটা কি পরিমাণে এক্সপেন্সিভ কোল্ডপ্লের কনসার্ট। শোনো, সেখানে যখন তুমি ভালো টাকা পাবে তখন অবশ্যই তোমাকে মোটিভেশনও দিতে হবে তোমাদের কর্মীদেরকে। যাই হোক, আজকে বুঝতেই পারছেন দর্শক, আমি জিতে গেছি, মাইমুনা বাবু হেরে গেছে। তো আপনারা অবশ্যই মুরগি পালনের পাশাপাশি প্রেম করবেন, দুটো একসাথেই করবেন, দেখবেন লাভবানও হবেন। প্রেম করলে মনও ভালো থাকবে, যেটা ওই পাগলের সুখ মনে মনে, প্লিজ।